আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় রেওয়ামিল নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের 2 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে। খেয়াল করে দেখো, রেওয়ামিলের অধ্যায় বরাবরই খুবই মজার একটা অধ্যায়, খুবই সহজ একটা অধ্যায়। আমরা চাইলে খুব সহজেই রেওয়ামিলগুলো করে ফেলতে পারি, বা রেওয়ামিলের অধ্যায়ে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করে ফেলতে পারি। দেখো আমাদেরকে কি বলেছে, জুবলি ইন্টারপ্রাইজের 2025 সালের 31শে ডিসেম্বর তারিখের হিসাবের উদ্ধৃতগুলো নিম্নরূপ। কি কি বলা আছে? মূলধন, আসবাবপত্র ও সাজসজ্জা, প্রাপ্য বিল, প্রদেয় বিল, সাধারণ সঞ্চিতি, নগদ তহবিল 1/1/2025, মজুদ পণ্য 1/1/2025, ভাড়া, কুড়িন সঞ্চিতি, দালান কোঠা, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, বেতন, অনুপার্জিত সেবা আয়, ব্যাংক জমাতিরিক্ত, নগদ তহবিল 31/12/25, বিমা প্রিমিয়াম এবং মজুদ পণ্য 31/12/25। তাই না? তারিখগুলো আমরা একটু খেয়াল রাখবো, কারণ তারিখের অনেক কাজ আছে আমাদের সামনের দিকে। ক নম্বর প্রশ্নে বলেছে জুবলি এন্টারপ্রাইজের রেওয়ামিলে যে উদ্ধৃতগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। দেখো ভাইয়া, রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না কি কি? প্রথমত, রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত, রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। আবারও বলছি, হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। এবং সমাপনী মজুদ পণ্য, এটাও আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তবে যদি আমার প্রশ্নে সমন্বিত ক্রয় নামে কোনো হিসাব, সমন্বিত ক্রয় নামে কোনো এন্ট্রি দেওয়া থাকে, সেক্ষেত্রে আবার ব্যাপারটা একটু ভিন্ন হয়ে যায়, যে তখন সমাপনী মজুদ পণ্যটা অন্তর্ভুক্ত হয়, প্রারম্ভিক মজুদ পণ্যটা অন্তর্ভুক্ত হয় না। আচ্ছা, তা আমরা যদি এখানে খুঁজতে থাকি, দেখো নগদ তহবিল 1/1/2025 মানে প্রারম্ভিক মজুদ পণ্য, এইটা আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, কারণ এটা প্রারম্ভিক হাতে নগদ। এরপরে 1/1/25 মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য, এটা নিয়ে আমার কোনো অসুবিধা নাই। এরপরে অন্তর্ভুক্ত হবে না মজুদ পণ্য 31/12/25, কারণ এটা একটা সমাপনী মজুদ পণ্য। এবং যেহেতু আমার প্রশ্নে সমন্বিত ক্রয় নামে কোনো হিসেব বা কোনো এন্ট্রি দেওয়া নাই, এজন্য আমার কিন্তু এটা অন্তর্ভুক্ত হবে না। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে কোনটা কোনটা অন্তর্ভুক্ত হবে না? অন্তর্ভুক্ত হবে না হচ্ছে নগদ তহবিল 6,000 টাকা, এরপর অন্তর্ভুক্ত হবে না হচ্ছে মজুদ পণ্য 35,000 টাকা। তাহলে মোট যোগ করলে কত? 41,000 টাকা। মোট যোগ করলে কত? 41,000 টাকা। কথাটা কি বুঝছি নাকি বুঝি না ভাইয়া? কথাটা কি বুঝছি নাকি বুঝি না? তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর 41,000 টাকা। এই যে দেখে নাও, ক নম্বর প্রশ্নের উত্তর কত? 41,000 টাকা। এরপরে আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার খ। খ নাম্বার প্রশ্নে কি বলেছে? বলেছে উপর্যুক্ত উদ্ধৃতের দ্বারা জুবলি এন্টারপ্রাইজের রেওয়ামিল প্রস্তুত করো। উপর্যুক্ত তথ্যের দ্বারা আমরা একটা রেওয়ামিল প্রস্তুত করব। রেওয়ামিল প্রস্তুত করার একদম সহজ নিয়ম হচ্ছে ভাইয়া, রেওয়ামিল তৈরি করার একদম সহজ নিয়ম হচ্ছে আমার প্রতিষ্ঠানের যেই সম্পদ, আমার প্রতিষ্ঠানের যেই ব্যয়, আমার প্রতিষ্ঠানের যেই উত্তোলন, এই হিসাবগুলোকে আমি ডেবিট করে দিব। আমার প্রতিষ্ঠানের যেই আয়, আমার প্রতিষ্ঠানের যেই দায়, আমার প্রতিষ্ঠানের যেই মূলধন, এই হিসাবগুলোকে আমি ক্রেডিট করে দিব। জাস্ট এতটুকু নিয়ম অনুসরণ করতে পারলেই আমার রেওয়ামিল করা হয়ে যাবে। সম্পদ, ব্যয়, উত্তোলনকে ডেবিট করব, আয়, দায়, মূলধনকে আমরা ক্রেডিট করে দিব। এখন আমরা একটু তাকাই প্রশ্নের দিকে। দেখো কি বলা আছে ভাইয়া? বলা আছে মূলধন। ভাইয়া, আয় দায় মূলধনকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে এটাকে আমি ক্রেডিট করে দিব। আসবাবপত্র ও সাজসজ্জা, এটা একটা সম্পদ। আসবাবপত্র ও সাজসজ্জা এটাকে একটা সম্পদ। সম্পদ, ব্যয়, উত্তোলনকে ডেবিট করতে হবে, তো এটাকে আমি ডেবিট করে দিব। ভাইয়া, তোমাকে এটা চিনতে হবে কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়। এই জিনিসগুলো তোমাকে চিনতে হবে, এই হিসাবগুলো তোমাকে চিনতে হবে, নাইলে তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না। আচ্ছা, প্রাপ্য বিল। প্রাপ্য কথাটা একটা সম্পত্তিবাচক কথা। প্রাপ্য বিল একটা সম্পদ, সম্পত্তিকে ডেবিট করে দিতে হবে। প্রদেয় একটা দায়বাচক শব্দ, প্রদেয় বিল এটা একটা দায়। আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়, এজন্য আমরা এটাকে ক্রেডিট করে দিব। সঞ্চিতি এটা একটা দায়বাচক শব্দ, মনে রাখবা পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতিকে ক্রেডিট করতে হয়।
পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতিকে ক্রেডিট করতে হয়, তো সাধারণ সঞ্চিতি এটাকে আমি ক্রেডিট করে দিব। নগদ তহবিল 1/1/25 এটা আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। মজুদ পণ্য 1/1/2025 এটা একটা প্রারম্ভিক মজুদ পণ্য, এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়, তো এটা আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত, এটা আমার রেওয়া মিলে ব্যয় পাশে অন্তর্ভুক্ত হবে। সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, এই জন্য আমরা মজুদ পণ্যকেও কি করে দিছি, ডেবিট করে দিছি। ভাড়া একটা ব্যয়বাচক শব্দ, সম্পদ ব্যয় এবং উত্তোলনকে ডেবিট করতে হবে, আমরা ভাড়া হিসাবকেও কি করে দিব, ডেবিট করে দিব। কুঋণ সঞ্চিতি, এই যে সঞ্চিতি বাচক শব্দটাই হচ্ছে একটা দায়বাচক শব্দ, তো এটাকে আমি কি করে দিব, ক্রেডিট করে দিব। দালান কোঠা এটা একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, তো এখানে আমি কি করে দিব, ডেবিট করে দিব। প্রদেয় হিসাব একটা সম্পদ, সম্পত্তিবাচক উপাদানগুলোকে ডেবিট করতে হবে, আমি এটাকে ডেবিট করে দিব। প্রদেয় হিসাব একটা দায়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়, এজন্য আমি প্রদেয় হিসাবকে ক্রেডিট করে দিব। বেতন এটা একটা ব্যয়বাচক শব্দ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, এজন্য আমি এটাকে ডেবিট করে দিব, তাই না? অনুপার্জিত সেবা আয়, সেবা আয় এটা একটা আয়, বাট অনুপার্জিত সেবা আয় হচ্ছে আমার জন্য একটা দায়। আয় দায় মূলধন এই তিনটা হিসাবকে আমরা ক্রেডিট করে দেই, এই জন্য এটাকেও আমরা ক্রেডিট করে দিব। এরপর হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমার মানে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওডি, ব্যাংক ওভারড্রাফট, এগুলো সব হচ্ছে আমার দায়বাচক শব্দ, তো এটাকে আমি কি করে দিব, ক্রেডিট করে দিব, তাই না? নগদ তহবিল 31 এটা একটা সম্পদ, সম্পত্তিবাচক হিসাবগুলোকে ডেবিট করতে হবে, আমি লিখে দিলাম এক পাশে ডেবিট। বীমা প্রিমিয়াম একটা ব্যয়, ব্যয়বাচক শব্দগুলোকে ডেবিট করতে হবে, সম্পদ ব্যয় উত্তোলন, এই কারণে আমরা ব্যয়টাকেও ডেবিট করে দিলাম। মজুদ পণ্য 31/12/25 এটা আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, এজন্য এটাকে আমরা অন্তর্ভুক্ত করব না। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা সবগুলো কিন্তু লিখে ফেললাম, কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, একদম সহজ হিসাব। আমার প্রতিষ্ঠানের সম্পদ, আমার প্রতিষ্ঠানের ব্যয় এবং আমার প্রতিষ্ঠানের উত্তোলন, এই জাতীয় হিসাবগুলোকে আমরা ডেবিট করে দিব। কি করে দিব, ডেবিট করে দিব। আমার প্রতিষ্ঠানের আয়, আমার প্রতিষ্ঠানের দায়, আমার প্রতিষ্ঠানের মূলধন, এই জাতীয় হিসাবগুলোকে আমরা ক্রেডিট করে দিব, তো স্বাভাবিক ব্যাপার আমরা এটাকে ক্রেডিট করে দিলাম। আমি আশা করছি এই রেওয়া মিলটা বুঝতে তোমাদের খুব বেশি একটা কারো অসুবিধা নাই। আমরা এর পরের প্রশ্নটায় চলে যেতে পারি। প্রশ্ন নাম্বার হচ্ছে গ নাম্বার প্রশ্নে বলেছে যে জুবলি এন্টারপ্রাইজের মূলধন জাতীয় ব্যয়, খেয়াল করো, মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। একদম সোজা হিসাব, আমি আমার লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা, অর্থাৎ কত সময় ধরে সে কাজ করে, কত সময় ধরে আমার প্রতিষ্ঠানে ফাংশন করে, এটার উপর ডিপেন্ড করে আমরা লেনদেনগুলোকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন মানে হচ্ছে যে সকল লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায় 1 বছরেরও অধিক সময়ের জন্য থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। যে সকল লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায় 1 বছরের কম সময়ের জন্য থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা, আমাকে বলছে মূলধন জাতীয় ব্যয়, মনে রাখবা আমার প্রতিষ্ঠানে যে সম্পত্তিবাচক উপাদানগুলো রয়েছে সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আমার প্রতিষ্ঠানে সাধারণত যেই ব্যয়বাচক উপাদানগুলো রয়েছে সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, তাহলে আমরা যদি এই জায়গা থেকে আলোচনা করতে চাই, আসবাবপত্র একটা সম্পদ, তার মানে এটা হচ্ছে আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়, এটা আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়, তাই না? প্রাপ্য বিল এটা হচ্ছে আমার জন্য একটা চলতি সম্পদ, প্রদেয় বিল একটা চলতি দায়, সাধারণ সঞ্চিতি আসবে না, নগদ তহবিল আসবে না। মজুদ পণ্য এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, তো এটা আমি মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে লিখব, মুনাফা জাতীয় ব্যয়। ভাড়া এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। কুঋণ সঞ্চিতি এটা মুনাফা জাতীয় ব্যয় না, তবে এটা মুনাফা জাতীয় ব্যয় থেকে বাদ দিতে হবে। কি করতে হবে, বাদ দিতে হবে মুনাফা জাতীয় ব্যয় থেকে। দালান কোঠা এটা একটা মূলধন জাতীয় ব্যয়, কারণ এটা একটা স্থায়ী সম্পদ, এটা একটা মূলধন জাতীয় ব্যয়। প্রাপ্য হিসাবে একটা সম্পদ, প্রদেয় হিসাবে একটা দায়। বেতন এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। অনুপার্জিত সেবা আয় এটা একটা দায়। ব্যাংক জমাতিরিক্ত একটা চলতি দায়। নগদ তহবিল একটা সম্পদ, তারপরে হচ্ছে চলতি সম্পদ। বীমা প্রিমিয়াম এটা একটা মুনাফা জাতীয় ব্যয়।
আর মজুদ পণ্য এটা মুনাফা জাতীয় ব্যয় না, তবে মুনাফা জাতীয় ব্যয় থেকে এই জিনিসটাকে বাদ দিতে হবে। আমার কথা কি বুঝাইতে পারছি? সাধারণ হিসাব, একদম সাধারণ হিসাব। মুনাফা জাতীয় ব্যয় আমি বের করার সময় যে জিনিসগুলো বাদ দেওয়া লাগবে ওটা বাদ দিয়ে দিছি আর কি। আমি একটু উত্তরটা দেখাই, তাহলে তোমরা আরো ভালো বুঝবা। রেওয়া মিলটা প্রথমে দেখাচ্ছি, যেটা যেটা আমরা ডেবিট ক্রেডিট বলেছিলাম সেটা ডেবিট ক্রেডিট হয়েছে। আমার হিসাবের দুই পাশ মিল ছিল না, অর্থাৎ আমাদের ডেবিট পাশে 2,23,000 টাকা ছিল, বাট ক্রেডিট পাশে ছিল 2,13,000 টাকা। 2,13,000 টাকা ছিল। তো যেহেতু 10,000 টাকা কম আছে, রেওয়া মিলের দুই পাশ না মিললে যেই পাশটায় কম থাকবে, যত টাকা কম থাকবে সেটাকে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিব। তো আমরা অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিছি 10,000 টাকা। ওকে, ফাইন। আমরা এরপরে গ নাম্বারটায় যাব। দেখো গ নাম্বারে আমরা কি করেছি, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ যেই দুইটা, ওই দুইটা আমরা লিখলাম। এই দেখো সবগুলো যা যা বলছি সবই লিখছি, শুধুমাত্র আমি সমাপনী মজুদ পণ্য আর কুরিন সঞ্চিতিটা বাদ দিয়ে দিছি। যোগ বিয়োগ করে ফেলবা, যোগ বিয়োগ করলে দেবো উত্তর মিলে যাবে। ভাইয়া রেওয়া মিলের অঙ্ক বোঝানোর মতো খুব কিছু একটা নাই, তার কারণ এটাতে খুব একটু বেসিক নলেজ লাগে, মুখস্থ একটু নলেজ লাগে। ওইটুকু আমাদের বেসিক সেকশনে দেওয়া থাকবে, ওইটুকু পড়ে তুমি যদি 1-2টা ক্লাস করো, তারপরে দেখবা নিজেরা প্র্যাকটিস করলে সবগুলো অঙ্ক করে ফেলতে পারবা। তো আমরা আমাদের আজকে 2 নম্বর সৃজনশীলের ক্লাসটি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা 3 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।